সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান এবং জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, এবং আমার সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন নাজিফা জান্নাত, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র। এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ ২৬ নভেম্বর ২০২৪। গত ১৬ বছরের শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। ২০০৯, ২৫০০ এনজিওর হাল ধরে আছে বেহাল এনজিও ব্যুরো। পল্লী বিদ্যুতের দাম ১০% বাড়ছে। ২০১০, এনজিও নির্ভর এইডস চিকিৎসা। জলবায়ু সম্মেলনের প্রতিনিধি দলে স্থান হল না বিএনপি। টিলা কেটে ঘর নির্মাণ করছে সওজের দৈনিক ভিত্তিক কর্মচারীরা। ২০১১, কুমিল্লা সিটি নির্বাচনে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী নেই। সাংবাদিক পেটানোর পর হত্যার হুমকি ছাত্রলীগ কর্মীর। চুয়াডাঙ্গায় বাউল আশ্রমে হামলা। ২০১৩, সমঝোতা ছাড়াই তফসিল ঘোষণা ইসি। রাজনৈতিক বিবেচনায় ১৩টি টিভি ও ১৪টি রেডিও লাইসেন্স দিল সরকার। এক যুগ পরও জমি বন্দোবস্ত পায়নি সুবর্ণচরের ৪,০০০ পরিবার। ২০১৪, প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ মন্ত্রীর অস্বীকার। ২০১৫, ইসির নিজস্ব জনবল রেখে প্রশাসন থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ। ২০১৬, রিজার্ভ চুরির প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তাদের প্রত্যক্ষ সম্পৃক্ততা। ২০১৭, ব্যাংকের নামে ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারণায় ব্যাংক কর্মকর্তা এবং ওয়েব ডেভেলপারদের। ২০১৮, বিশেষজ্ঞ ছাড়া চলছে সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। ২০১৯, ইলেকশন কমিশন ফেসিং কোশ্চেন ফর ইন্টারনাল ইরেগুলারিটিস, মাহবুব তালুকদার। ২০২০, banks defaulted loan situation to worsen in 2021, BIBM. Dhaka stocks continue bleeding, turnover hit 7-month low. সরকারকে চাল না দেওয়ার ঘোষণা চালকল মালিকদের। ২০২১, হিলি স্থলবন্দরে অর্থ বছরের প্রথম ৪ মাসে রাজস্ব ঘাটতি ২৭,৪৯,০০,০০০ টাকা। নিরাপদ সড়কের দাবিতে আবার রাস্তায় শিক্ষার্থীরা। ২০২৩, ঋণের টাকায় পরিশোধ হচ্ছে সরকারি ঋণ। ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি, আপনার নজরে আনছি একটি সংবাদ। আপনি তো ৩০ বছর ধরে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে যাচ্ছেন, সারা জীবন এই আন্দোলনে থেকে যেতে হবে, আপনার অভিজ্ঞতা কি? একটি দুইটি বছর না, ৩২টা বছর ধরে আমি এই আন্দোলনটি করছি, এবং কখনো কখনো আমার নিজেরই মনে হতো যে এই যে এত চেষ্টা করছি, এত কিছু করছি, আমি তো আসলে পারছি না। এবং এমনও মনে হয়েছে যে আমি কি তাহলে নিজে একটা রাজনৈতিক দল গঠন করব? আমি কি নিজেই তাহলে ক্ষমতায় যাব? কারণ রাষ্ট্রকে যদি ঠিক না করতে পারি তাহলে তো আসলে আমি কোনো কিছু করতে পারছি না। কিন্তু এই ক্ষোভ, কিন্তু এই যন্ত্রণাটা কিন্তু আমার মধ্যে কিন্তু কাজ করছিল যে ৩২ বছরে কিন্তু আমি যাদেরকে পেয়েছি তারা কেউই কিন্তু এই সড়ককে কিন্তু আপনার দুর্ঘটনা মুক্ত করার জন্য কোনো কাজ করেনি কিন্তু। এবং যার ফলশ্রুতিতে কিন্তু এই দীর্ঘ সময় আমি যে সমস্ত কাজগুলো করেছি, আমি আমার সন্তানদের কাছে স্কুলে গিয়েছি, কলেজে গেছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, বিভিন্ন জায়গায় এমনকি চালকদেরকে প্রশিক্ষণ করার চেষ্টা করেছি, কত সভা সেমিনার কত কিছু করেছি, কোনো কিছুতেই যখন কাজ হচ্ছিল না, তারপরে দেখেন ২০১৮ সালে যখন রোমিও জুনিয়র স্কুল এবং কলেজের ছেলেরা যখন মারা গেল,
তখন কিন্তু তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়লো কিন্তু, শিশুরা এবং হ্যাঁ তারা ক্ষোভে ফেটে পড়লো। এবং তার আগে থেকে কিন্তু আমি আইনকে পরিবর্তন করার জন্য আমি সরকারের কাছে বহু তদবির করেছি। 2012 সাল থেকে আমি আইনটাকে চেঞ্জ করার চেষ্টা করেছি। 2012 সালে আইনের জন্য একটা খসড়া তৈরি হলো, কিন্তু আবার ওইটা ওই পরিবহন সেক্টরের লোকদের কারণে এটা বন্ধ হয়ে গেল। তারপরে আবার 16 সালে গিয়া কিন্তু আবার নতুন করে আবার আরেকটা কিন্তু খসড়া তৈরি করলো, ওইটাও আবার বন্ধ হয়ে গেল। তো তারপরে এটাও যখন বন্ধ হয়ে গেল তখন কিন্তু এই যে আমার সন্তানরা যখন রাস্তায় নামলো, এই কাজটি করলো, শুধু আমার সন্তানরা না, কিন্তু এখনও পর্যন্ত একটা জিনিস আপনারা দেখবেন যে কোথাও যদি কোনো মানুষ যদি সড়ক দুর্ঘটনা মারা যায় কিংবা একটা দুর্ঘটনা ঘটে, অবচেতন মনে কিন্তু ওই মানুষটার মনের মধ্যে আমার নামটা ভেসে ওঠে, আমার সংগঠনের কথা কিন্তু তারা কিন্তু মনে করে। এই যে আমার মেয়েটি জিজ্ঞাসা করে দেখেন, তারা কিন্তু এই নিরাপদ সড়ক চাই এই স্লোগানটা নিয়েই কিন্তু তারা কিন্তু রাস্তায় নেমেছিল। যে সড়কটি আসলে মানুষের চলাচলের জন্য, সেই সড়কটি মানুষের জন্য নিরাপদ চেয়েছিলেন। তো কেন আসলে রাষ্ট্র অসহযোগিতাটা কেন সহযোগিতাটা পাননি কেন? সরকারগুলো যারা চলে তাদের সঙ্গে কিন্তু এই পরিবহন সেক্টরের যে নেতারা যারা আছে তাদের সঙ্গে একটা আত্মীয়তার মানে আমি বলবো যে যোগাযোগ একটা থাকে। যেমন আপনারকে আমি বলবো যে এই যে আগের যে ফেসিবাদ যে সরকার ছিল, এই যে আপনার বিএনপি যে আন্দোলনগুলো করতো, সে আন্দোলনগুলো কিন্তু সব কিছু কিন্তু নস্যাৎ করেছে কিন্তু পরিবহন সেক্টরের লোকেরা। কিন্তু ওরা একটা স্লোগান দেয়, রাজনীতি যার যার তার তার, আমরা সবাই ভাই ভাই ভাই। 54 বছরের কাছাকাছি দেশটা স্বাধীন হয়েছে, দেখেন যারা যারা নেতৃত্ব দিয়েছে ওই লোকগুলি কিন্তু ওই একই চেহারা কিন্তু ঘুরে ফিরে কিন্তু ওরাই কিন্তু এটাই করে। এবং এখানে যে চাঁদাবাজির যে বিষয়টি, আপনার হাজার হাজার কোটি টাকার যে চাঁদার বিষয়, আপনার আনায়াতেই নাকি 12,000 কোটি টাকা সে একাই কামিয়ে নিয়ে গেছে। আপনার সেটি হলো গিয়ে চাঁদাবাজির টাকা। তো একটা মানুষ যদি 12,000 কোটি টাকা, এই টাকা কিন্তু উপর থেকে পর্যন্ত এটার ভাগ যায় কিন্তু। তো এই যে ভাগ যাওয়া, কোনো কাজ করতে হয় না, আপনার কাছে ডেলি আপনার টাকা যাচ্ছে, হ্যাঁ মানে লক্ষ লক্ষ টাকা আপনার কাছে যাচ্ছে। তো আপনি তার কথা শুনবেন না আমার ইলিয়াস কাঞ্চনের কথা শুনবেন? ইলিয়াস কাঞ্চন করতে কিন্তু এই যে কথাটি বলেছেন যে রাষ্ট্র যে পরিচালনা করেছে, এই রাষ্ট্র মেরামতটা কেন আমরা কেন চাইছি, কেন আমরা রাষ্ট্রকে ঠিক করতে কেন চাইছি? রাষ্ট্রকে ঠিক করতে এর জন্যই চেয়েছি যে রাষ্ট্রের যে দায়িত্ব ছিল, রাষ্ট্র যা করার ছিল সেটি তো তারা করে নাই। কিন্তু জনগণ যে এ রাষ্ট্রের মালিক, সেইটা তো তারা কোনোদিন স্বীকার করে না, কিন্তু কেউই স্বীকার করে না কিন্তু। এবং তারাই কিন্তু এই রাষ্ট্রটাকে নিজেদের লুটপাটের বন্দোবস্ত কিন্তু করে কিন্তু রাষ্ট্রটা কিন্তু সবসময় পরিচালনা করেছে। তারা তাদের নিজেদের জন্য এতগুলো মানুষকে এই আন্দোলনের সময় এতগুলো মানুষকে কিভাবে মেরে ফেললো আপনি আমাকে বলেন। এরা তো আমাদের সন্তানদের মতো, এই সন্তানদেরকে যারা গুলি করে মেরে ফেলতে পারে তাদের স্বার্থের জন্য, তারা কি না করতে পারে? তারা কি জনগণের কথা ভেবেছে? ভাবে না। কিন্তু আমাকে জিজ্ঞাসা করলে আপনি কি এক দফা দাবিকে সমর্থন করেন? আমি অবশ্যই এক দফা দাবিকে সমর্থন করি। এক দফা দাবিটা কিন্তু এটা অন্তরের মধ্যে ছিল, না অন্তরে ছিল, কিন্তু আমাদের অন্তরে ছিল, কিন্তু আমরা কোনো পথ খুঁজে পাচ্ছিলাম, পথ পাচ্ছিলাম। এই ছেলেরা, এই সন্তানরা আমাদেরকে পথ দেখিয়েছে, কিন্তু পথ দেখিয়েছে বলে কিন্তু এই সাহস নিয়ে তখন মনে হয়েছে যে হবে। নাফিসা জান্নাত সরাসরি আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি নিজেও নিপীড়িত। নিরাপদ সড়কের দাবিতে আবারও রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা, আমরা দেখলাম। হ্যাঁ, মাত্র 3 বছরের মাথায় রাজধানীর সড়কে আবার শিক্ষার্থী হত্যা। শিক্ষার্থীদের কেন কদিন পর পরই আন্দোলনে নামতে হয় বা নামতে হলো, এটি আমরা পুরনো খবরে দেখলাম, খবরের শিরোনামে। আপনার অভিজ্ঞতা কি বলে আসলে? আপনি তো 2বারের আন্দোলনের নেতৃত্বের ভূমিকায় ছিলেন এই নিরাপদ সড়কের আন্দোলনে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে। কেন নামতে হয় শিক্ষার্থীদেরই, বা কেন নামতে হবে? এটি কি রাষ্ট্রের কোনো দায়িত্ব ছিল না? আমাদের শিক্ষার্থীদের নামার জায়গাটা ছিল ওই ভ্রাতৃত্ব বোধের জায়গা থেকে, যে একজন শিক্ষার্থী বাস চাপায় মারা যখন গেছে তখন ওই ক্ষোভের বিস্ফোরণটা ঘটেছে, যে আমাদের বারবার হচ্ছে গিয়ে আমাদের দেশে বিভিন্ন মহল থেকে যারা এই বিষয়ে এক্সপার্ট, তারা সবসময় আসলে আমাদের নিরাপদ সড়কের জন্য নানানভাবে বিভিন্ন মহল থেকে মানুষজন কথা বলেন। কিন্তু যখন আমরা আসলে এরকমভাবে দেখি যে সড়কে রাজপথে হচ্ছে বাস চাপায় মানুষ মারা যাচ্ছে, বা যখন একটা শিক্ষার্থী মারা যাচ্ছে, তখন ওই শিক্ষার্থীদের তার যে সহপাঠীরা, তাদের সেই ক্ষোভের জায়গা তৈরি হয়, তখন তারা রাস্তায় নামে সেই ডেমনস্ট্রেশন করে।
কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে কেন আসলে বারবার শিক্ষার্থীদেরকে এই রাস্তায় নামতে হয়, সেটার কারণটা হচ্ছে গিয়ে নিরাপদ সড়কের দাবিতে যতবার আমাদের এখানে আওয়াজ উঠেছে, এখন পর্যন্ত সেই নিরাপদ সড়কের যে দাবি সেটার আসলে বাস্তবায়ন ঘটেনি। সেই কারণেই যখন এই বাস্তবায়ন না ঘটার কারণে বারবার সেই দুর্ঘটনাগুলো ঘটে, মানুষজন স্বজনহারা হয়, সেই স্বজন হারানোর দুঃখ থেকে নিরাপদ সড়কের দাবিতে মানুষজন আবারও রাস্তায় নামে। গুটি কয়েক মানুষজন এখানে এক ধরনের সিন্ডিকেট তৈরি করে, যারা এই নীতিগুলো বাস্তবায়িত হলে তাদের সেই সিন্ডিকেটগুলো ভেঙে যাবে বা স্বার্থটা ভুলণ্ঠিত হবে। ভুলণ্ঠিত হবে। সেই জায়গা থেকে তারা হচ্ছে এগুলোর বাস্তবায়ন করবে না, না করে তারা ওই টাকা পয়সাকে কুক্ষিগত করে এবং সাধারণ মানুষের যেই প্রাণের যেই দাম সেইটা তাদের কাছে ম্যাটার করে না। দেখেন, টাকা পয়সাও কিন্তু যাচ্ছে মানুষের কাছ থেকে, তারা ট্যাক্স দিয়ে তাদের ওখানের মধ্যে এই মন্ত্রী আমলা যারাই এখানের মধ্যে বেতনগুলো নিচ্ছে তাদের টাকাতেই কিন্তু তারা তাদের যেই মাস শেষে তারা যে বেতনটা পাচ্ছে সেখান থেকেই যাচ্ছে, এবং একই সাথে মানুষজনই ভোট দিয়ে তাদেরকে এখানে নিচ্ছে। তাহলে ওই জায়গায় বসে যেখানে তাদের জনগণের এই নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপদ সড়ক থেকে শুরু করে অন্যান্য সকল ক্ষেত্রে যে যে কাজগুলো করবার দরকার ছিল সেগুলো করেনি। কিন্তু আরেকটি খবর নাজিফা জান্নাত আপনার নজরে আনতে চাই। 2015 সালে দৈনিক প্রথম আলোর খবর, ইলেকশন কমিশনের নিজস্ব জনবল রেখে প্রশাসন থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ। 2019 সালে নিউ এজ পত্রিকার খবর, ইসি ফেসিং কোশ্চেন্স ফর ইন্টারনাল ইরেগুলারিটিজ। মাহবুব তালুকদার, উনি নির্বাচন কমিশনার ছিলেন। কি ধরনের অভ্যন্তরীণ অনিয়ম ফেস করেছিল ইসি? এখন কি সেই অনিয়ম থেকে কেটে উঠতে পারছে? খুবই পার্শিয়াল হচ্ছে নিয়োগ হয়েছে, যে কোন ধরনের লোকগুলোকে বসালে তারা আসলে একটা নির্দিষ্ট দলের প্রতি, ফ্যাসিবাদী যে আওয়ামী সরকার ছিল সেই রেজিমের প্রতি অনুগত থাকবে, সেই ধরনের লোকগুলোকে এখানে নিয়োগ করা হয়েছে। দ্বিতীয়ত, ওইখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ভোট জালিয়াতির মতো ঘটনা ঘটছে। আমরা দেখেছি যে মৃত ব্যক্তি এসে ভোট দিয়ে যাচ্ছে, কিন্তু সেগুলো তো অনুমোদিত হয়ে আসছিল এই ধরনের এই ইসির মাধ্যমেই। তো এই ধরনের যে অনিয়মগুলো এবং অস্বচ্ছতা, যে মানুষজন এখানের মধ্যে কি কি ঘটনা ঘটছে সেগুলো তো এই দেশের মানুষজন জানবার অধিকার রাখে। কোন প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে, কিংবা এখানের মধ্যে আর্থিক কেলেঙ্কারি মতো ঘটনা ঘটেছে। তো এই সকল বিষয়ে আসলে এই পুরো ইলেকশন কমিশনই আসলে ওই সময়টাতে যে একটাই উদ্দেশ্য ছিল, যে এখান থেকে লুটপাট করা, এক ধরনের সিন্ডিকেট তৈরি করে, এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট দলের পারপাস সার্ভ করা, যে যেভাবেই হোক এখানের মধ্যে যত অনিয়ম করেই হোক। আমরা এরকমও শুনেছি যে ব্যালট বাক্সে হচ্ছে নিজেদের মতো করে এখানে একটা নির্দিষ্ট দলের যে নৌকা মার্কার এখানে সিল ছাপানো হয়েছে, বা তাদের যে মনোনয়ন ছিল সেখানে তাদেরকে ভোট দেওয়ার জন্য সেই সিলগুলো মারা হয়েছে। তাহলে আমরা কি দেখতে পেয়েছি, যেখানে এই ইসির দরকার ছিল দেশের মানুষের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা এবং একটা স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা রাখা, মানুষের যেটার প্রতি মানুষের আস্থা থাকবে এবং যেটা নিউট্রাল থাকবে, যেটা কোনো দলের প্রতি পার্শিয়াল ব্যবহার করবে না। কিন্তু আমরা দেখতে পেয়েছি যেগুলোর কোনোটাই নির্বাচন কমিশনের ক্ষেত্রে সত্য ছিল না। এবং পরবর্তীতে আপনি যেটা জানতে চেয়েছেন, এখনকার সময়ে এসে আসলে আমরা কিরকম আশা করব, আমরা বলবো ওই সময় আমরা এরকম পার্শিয়াল যত বিহেভিয়ার দেখেছি যে একটা নির্দিষ্ট দলের প্রতি অনুগত, আমরা বলবো যে এখানকার মাধ্যমে এখনকার যে ইসি আসবে সে হচ্ছে একটা স্বচ্ছ এবং একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে মানুষের কাছে এটা সার্ভ করতে পারবে, দেশের মানুষজন আসলে যেটা যাকে ভোট দিতে চাচ্ছে এই এমন ব্যবস্থা তৈরি করবে যেটা আসলে সত্যিকারভাবে রিফ্লেকশন ঘটবে এবং এখানে কোনো নির্দিষ্ট দলের প্রতি পারপাস সার্ভ করা হবে না। কাঞ্চন ভাই, একই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আমাদের নির্বাচন কমিশনের সিস্টেমগুলো এমন দুর্বল কেন? আপনার তো অভিজ্ঞতা আরো অনেক বেশি। যখন যে ক্ষমতায় গিয়েছে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যই কিন্তু তারা এই যে আমাদের দেশের যে রাষ্ট্রযন্ত্র পরিচালনার যে জায়গাগুলো সেইগুলোকে তাদের নিজেদের মতো করে নিজেদের লোক সেখানে নিয়োগ দিয়ে তারা কিন্তু চেষ্টা করেছে যে যেন তাদের ক্ষমতায় থাকার জন্য স্থায়ীভাবে যেন থাকতে পারে, সেই ব্যবস্থাটাই করেছে কিন্তু, এবং করার জন্যেই কিন্তু তারা সেইভাবে কিন্তু আপনার এই যে নির্বাচন কমিশন বলেন, তারপরে আইন বিচার ব্যবস্থা যেগুলো বলেন, সমস্ত কিছুকেই কিন্তু ধ্বংস করেছে কিন্তু, মানে শুধুমাত্র ক্ষমতাকে কক্ষিগত করা। আমরা একবার দেখেছি 2018 সালে, হয়তো আপনি নিজেও ভোট দিতে পারেননি, আপনি ভোট দিতে গিয়ে আপনার ভোট দেয়া হয়ে গেছে, এটির আপনি প্রতিবাদ করবার চেষ্টাও করেছিলেন। আমি সেই প্রেক্ষাপটটা অবশ্য আমি কোনো জিনিসে আমি ছেড়ে দেই না কখনো। আমি ছোট আকারে হোক কিংবা বড় আকারে হোক,
আমার প্রতিবাদ কিন্তু আমার সবসময় আমি করেছি। আমি ভোট দিতে পারিনি, আমি কিন্তু প্রকাশ্যে বলেছি কিন্তু, যেটা অনেকেই পারে নাই কিন্তু। প্রথম কথা হলো যে আমি নিরাপদ সড়ক চাই আন্দোলন করি। এই আন্দোলনের মাধ্যমে মানুষের একটা হৃদয়ের একটা জায়গা আমি তৈরি করেছি। প্লাস আমি বাংলাদেশের একজন চলচ্চিত্র শিল্পী হিসাবে যে জায়গাটা আমি অবস্থান করছি সেখানেও কিন্তু মানুষের একটা মানে ভালোবাসা আছে, যার জন্য হয়তো আমাকে মানে ওরকমভাবে হয়তো বা তারা চিন্তা ভাবনা করে নাই যে গুম করে ফেলা ইয়েটা। না, ওই সময় কিন্তু তারপরেও প্রশাসনের এক কিন্তু ধরনের প্রেশারের মুখে আপনি হ্যাঁ প্রেশার পড়েছিলেন। পড়ছে। যেমন গুমের যে বিষয়টা সেটা কিন্তু ওই ওদের যখন 18তে যখন ওরা আসলো আর কি, সড়কে যখন আসলো, তখন কিন্তু আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এদেরকে বলেছে যে তোমরা উঠে যাও, তোমাদের দাবি দাও আমরা পূরণ করে দেবো। ওরা কিন্তু উঠে নাই কেন। তারপরে ওই সরকারের তখন প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি কিন্তু তাদেরকে রিকোয়েস্ট করছে, তারপরেও কিন্তু উঠে নেয়। তখন যেটা হয়েছে আর কি, তখন কিন্তু এই যে ডিজিআইএসএ থেকে শুরু করে যত মনে করেন এনএসআই টেনএসআই সবাই কিন্তু ডিবি তারা কিন্তু আমার কাছে আসছে, কিন্তু আমার কাছে আসছে এবং আমাকে রীতিমতো থ্রেট করেছে এবং বলেছে যে আপনি এদেরকে উঠান। আমি বললাম যে আমি উঠাবো কেন, ওদের ভাই মারা গেছে, ওরা রাস্তায় নেমে আসছে, আমাকে তো জিজ্ঞাসা করে ওরা রাস্তায় নামে না, তারা বা আপনার আসছে নেতৃত্বেও আমার নামেনি। নেতৃত্বেও নামে না, নিরাপদ সড়কে বাস্তবায়ন করার জন্য তারা নেমে আসছে, কিন্তু আমার কাছে তো পারমিশন নিয়ে তারা নামেন। তা আমি কিভাবে তাদেরকে আমি করব? বললো যে না আমরা জানি, আপনি না বলা পর্যন্ত এরা যাবে না কিন্তু। এবং এইটা যখন বললো আমি বললাম যে আমি পারবো না এটা। তারপরে 2 দিন পর আবার আমার কাছে আসলো, আসার পর আমাকে যেটা বললো যে আপনি যদি এদেরকে না উঠান তাহলে এদেরকে কিন্তু আপনি বাঁচাতে পারবেন না কিন্তু, একদম স্ট্রেট আমাকে বলল। ওই দিনই কিন্তু আমি দেখলাম যে ধানমন্ডিতে আমার এই যে আমাদের বাচ্চা মেয়েদেরকে বাচ্চা মেয়েদেরকে ওখানে ওই যে ধানমন্ডি অফিসে উঠায় নিয়ে গেছে। আমি দেখলাম যে বিকরণেশ্বর মেয়েকে মাথা ফাটিয়ে দিয়েছে। এইটি যখন আমি দেখলাম তখন আমি ওই দিন আপনার গিয়ে বিকালবেলা ওরা জানে যে আমি একটা সাংবাদিক সম্মেলন করলাম। এই সংবাদ সম্মেলনে কিন্তু আমি কেঁদেছি কিন্তু অনেক। তোমাদেরকে রাষ্ট্রযন্ত্র থেকে তোমাদেরকে সরাতেও চায় না তারা, না, শুধু যে আমাদের মানবিক যে দাবিটা, আমাদের যে প্রাণের যে দাবিটা সেটাকে আমরা বাস্তবায়ন মানে করতে চাই। ওই সময় বলা হলো যে আপনার যে আইনটা আমরা এটা পাশ করে দেব, বুঝছেন, এটাও বললো। তো তখন আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, অন্তত এদেরকে আমি বাঁচাই, আপাতত এদেরকে বাঁচাই, তারপরে দেখা যাবে কি করা যায়। এবং ওই আইনটা যখন আমি নিয়ে গেলাম, আমার আইনটার নাম ছিল সড়ক পরিবহন এবং সড়ক নিরাপত্তা আইন, এই নামে ছিল আইনটা। তারা কি করলো, সড়ক নিরাপত্তাটা বাদ দিয়ে দিল, বললো যে না আমরা ওইটা নিব না, আমরা সড়ক পরিবহনটা নেব। তো নিরাপত্তাই যদি না থাকে, নিরাপত্তাই বাদ দিয়ে দিল কিন্তু। এবং এটা নিয়ে বিশ্বাস করবেন আপনারা, আমি কি বলবো, আমি আইন মন্ত্রণালয়ে আমি নিজে গেছি, সচিবকে পর্যন্ত হাত জোর করে বলতে যে আমি বললাম যে এটা রাখেন, এইটাই যদি না থাকে, শুধু পরিবহন আপনি যদি আইন রাখেন সেখানে ফাইনের বিষয় আছে, চালক কিনা এটার বিষয় আছে, কিন্তু নিরাপত্তা বিষয়টা যদি আপনি না রাখেন তাহলে কিন্তু আমি সড়কে কিন্তু আমাদের এই সন্তানদেরকে আমাদেরকে নিজেদেরকে কিন্তু আমরা নিরাপদ এবং রাখতে আপনি পারবো। নিজেও তো আপনার Right, পরিবারের right, right. 3 জন Right, এবং সদস্যকে আমি হারিয়েছেন। বললাম যে এই যে নিরাপত্তাটা চাওয়ার পিছনে কারণ হলো গিয়ে যে একটা আমব্রেলার নিচে আমাদেরকে আসতে হবে, যেখান থেকে আমাদের সড়ককে নিরাপদ করতে হবে, আমাদের গাড়ি নিরাপদ কিনা সেটা দেখতে হবে, আমদানি হচ্ছে যে গাড়ি সেগুলো নিরাপদ গাড়ি আসছে কিনা, তারপরে ড্রাইভারদের ট্রেনিং হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলো। এবং একটা যদি রোড ক্র্যাশ ঘটেও যায় তাহলে তার যে চিকিৎসা, তার যে ক্ষতিপূরণের বিষয়টা, সেটাও এখান থেকে তাদেরকে দেখভাল করতে হবে। এমনকি আমাদের এখনো পর্যন্ত দেখেন একটা জায়গা নাই যে একটা মানুষ যদি দুর্ঘটনায় পতিত হয় সে কার কাছে বলবে যে আমি দুর্ঘটনায় পতিত হয়েছি, আমি এই জায়গায় অসহায় অবস্থা পড়ে আছি, আমাকে উদ্ধার করেন, কোনো একটা জায়গা নাই কিন্তু। তো আমি অথচ বলেছিলাম এটি যে রাষ্ট্রের হ্যাঁ দায়িত্ব। রাইট, আমি বলেছিলাম যে টোটাল জিনিসটা এখানে থাকবে, একটা মানুষ জানবে যে তার জন্য একটা ডিপার্টমেন্ট আছে, তার জন্য একটা অথরিটি আছে, আমি তাকে ফোন দেব, সে আমাকে এসে উদ্ধার করবে, আমার চিকিৎসার ব্যবস্থা করবে, আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করবে, আমাকে নিরাপদে আমার চলার জন্য আমার যা কিছু আছে তারা সেটা দেখভাল করবে। এটি ছিল আপনার নিরাপদ মানে ওই যে আপনার নিরাপদ সড়ক আইন। সড়ক আইন। আমরা সংবাদে দেখলাম চুয়াডাঙ্গায় বাউল আশ্রমে হামলা। একজন শিল্পী হিসেবে আপনি মনে করেন কোনো সমাজে ধর্মীয় বা সাংস্কৃতিক বৈচিত্র্যকে সহ্য করা কঠিন হয়ে উঠেছে, আসলে এটা কোন ধরনের সমাজ? এখানে শিল্পের সাথে ধর্মকে যে মুখোমুখি দাঁড় করানোর যে অপচেষ্টা, এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল এটা কিনা? ফ্যাসিস্টটা চলে গেছে, কিন্তু তাদের কাছে যে অর্থ, তাদের যে লোকবল আছে যারা, তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু চেষ্টা করছে কিন্তু। এবং আমাদের কিছু মানুষ আছে যারা এত আবেগপ্রবণ মানুষ, তারা আগ পিছ কিন্তু খেয়াল করে না কিন্তু।
কারণ হলো যে আমাদের পার্শ্ববর্তী দেশও আমাদের পিছনে যেভাবে লেগেছে, তাদের যে বোঝা উচিত যে এ সময় আমাদের আসলে যে সমস্ত কাজগুলো আমরা করব সেগুলো যেন কোনোভাবেই মানে আমরা আমাদের এই কর্মটার কারণে যেন অন্যরা যেন সুযোগ না পায়, ফেসিবাদের লোকেরা যেন সুযোগ না পায়, আমাদেরকে যেন কোনো কিছু বলতে না পারে, না, আমাদের এই যে- পার্শ্ববর্তী এই যে দেশ যেন ধর্মকে কিছু সংস্কৃতির Right, মুখোমুখি right. দাঁড় তো করিয়ে এই দেয়া। জায়গাটার মধ্যে আসলে আমার যেটা মনে হচ্ছে যে এরকম কিছু ঘটছে। তো আমি আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে, বিটিভির মাধ্যমে আমি দেশবাসীর কাছে আমি অনুরোধ করব যে দয়া করে আপনারা এমন কোনো কর্ম করবেন না যেটার কারণে আমাদের রাষ্ট্রটা এখন যে অবস্থা আছে, আমাদের যে স্বপ্নটা আছে, আমাদের সন্তানরা যে জীবন দিয়েছে, যে রক্ত দিয়েছে, আহত হয়ে যে এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে, তাদের এই চেষ্টাটা যেন ব্যর্থ না হয়ে যায়। আপনারা যা কিছুই করেন না কেন আপনারা একটু ভেবে চিন্তে করবেন। কারণ হলো গিয়ে এই যে বাউলের এখানে যদি আপনি একটা আক্রমণ করেন, এটাকেই কিন্তু অন্যরা কিন্তু পুঁজি করবে। আপনারা যদি কোনো একটা আমাদের অন্য ধর্মের লোকদের প্রতি যদি কোনো রকমের অবিচার করেন, তাহলে সেটাকে কিন্তু অনেক বড় করে কিন্তু সেটা দেখাবে এবং এবং আমরা দেখিয়ে কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রে এটা আমাদের দেখেছি। অর্জনটাকে তারা কিন্তু নষ্ট করে দেবে। আমি দেশবাসীর কাছে আমি অনুরোধ করছি আপনারা এই ধরনের কাজগুলো করবেন না দয়া করে। নাজিফা জান্নাত, আপনার কাছ জি। থেকে আরেকটু শুনতে চাই। প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, মন্ত্রীর অস্বীকার। দৈনিক প্রথম আলোর সংবাদ ছিল এটি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলি কিভাবে শিক্ষার্থীদের প্রস্তুতি মনোবলের উপরে প্রভাব ফেলে বলে আপনি মনে করেন? যে সকল শিক্ষার্থীদের সাথে এটা করা হয়, প্রাথমিকভাবে প্রথমত তাদের সাথে এক ধরনের প্রতারণা করা হয়। কারণ যে শিক্ষার্থীটা পরীক্ষা দিচ্ছে সে তো পড়ে পরীক্ষা দিচ্ছে, আর ফাঁস হবার ফলে কেউ একজন সেখানে টাকা দিয়ে পড়াশোনা না করেই সে হচ্ছে এই সিস্টেমে ঢুকে পড়ছে। যে প্রশ্নপত্রটা ফাঁস করছে এখানে তো গুটি কয়েক মানুষজন আছে। তো আমি বলবো যে এই সময়ে এসে এখন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি। এখানে আমি বলবো যে সিস্টেমের যে সংস্কারের বিষয়, সেটাতে আপনি এটা এভাবে কানেক্ট করতে পারি যে আমাদের আসলে সিস্টেমের মধ্যে পুরো সিস্টেমটা করাপ্টেড হয় গুটি কয়েক কিছু লোকজনের কারণে। এই যে ধরনের যেই লোকটা প্রশ্ন ফাঁস করেছে, এখানের মধ্যে কয়জন মানুষ প্রশ্ন ফাঁস করেছে, কিন্তু এইটার জন্য ভিকটিম হচ্ছে কতগুলো মানুষ, একটা জেনারেশন। এবং পরবর্তীতে এইটার জন্য এইটার প্রভাবটা তো এই যে প্রাথমিক থেকে শুরু করে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সেখান পর্যন্ত যাচ্ছে। তার মানে এই যে প্রাথমিক যেখান থেকে আসলে শুরু হয়, যেখানে বেসমেন্টটা তৈরি হয়, সেই জায়গা থেকেই যখন আমাদের সিস্টেমের মধ্যে এরকম ধসগুলো তৈরি হয়, পরবর্তীতে গিয়ে আমাদের টোটাল যেই সিস্টেম সেটা আসলে কলাপস করে। তো আমি বলবো এটার প্রভাব আসলে সুদূর প্রসারী ছিল। এবং এই যে সকল মন্ত্রীরা এরকম মিথ্যাচার করেছে, আমি শিওর যে তারাও আসলে কোনো না কোনোভাবে এগুলোর সাথে তারা জানতো, এবং তারা সেখান থেকে এই যেই টাকাগুলো আসছিল অনৈতিকভাবে প্রশ্ন ফাঁসের মাধ্যমে, তারাও এটার ভাগিদার ছিল। নতুন সরকার যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছে তাদের প্রতি আপনার পরামর্শ কি এবং তাদের কাছ থেকে আপনার প্রত্যাশা কি? আমি বলবো যে নতুন সরকারের আমার প্রথম যে জিনিসটা সেটি হলো যে আমাদের যে আন্দোলনটা যেটা হয়েছে সেটা কিন্তু সম্মিলিতভাবে কিন্তু আমাদের আন্দোলন, ঐক্যের মাধ্যমে আন্দোলনটি হয়েছে। সেই ঐক্য যেন কোনোভাবেই এই সরকার যেন নষ্ট না করে। যদি সরকার এবং আমাদের আন্দোলনকারী আমরা সাধারণ মানুষ আমাদের মধ্যে যদি ঐক্যের যদি বিনাশ ঘটে, তাহলে কিন্তু আমাদের অর্জনটা কিন্তু ঠিক থাকবে না। নাজিফা জান্নাত, এই সরকারের কাছ থেকে আসলে প্রত্যাশা এবং পরামর্শ কি? প্রথমত আমার এখানের মধ্যে চাওয়া হচ্ছে, এখন আমরা একটা প্রতিহিংসার রাজনীতি দেখতে পাচ্ছি, যেটা যদি আমরা বন্ধ না করি তাহলে আমরা আসলে গণ অভ্যুত্থানের পরবর্তী মানুষের যেই গণ আকাঙ্ক্ষা, সেই গণ আকাঙ্ক্ষা নিশ্চিত করার দিকে হাঁটতে পারবো না। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমরা আসলে রাজনীতির যে সকল মোড়ক সেগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত, রেদার দেন মানুষের এখানে চাওয়া কি কারণে আসলে আমার এই গণ অভ্যুত্থানের এই জায়গা পর্যন্ত আমাদের আসতে হয়েছে। এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, মানুষজনের যে মৌলিক চাহিদাগুলো, সে ন্যূনতম বেঁচে থাকার তার যে অধিকার, মানে স্বচ্ছন্দে বেঁচে থাকা যদি এই সরকার নিশ্চিত করতে পারে, আমি বলবো এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কিছুটা হলেও পূরণ হবে। এবং আমি আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে শুধু যে আমাদের মৌলিক অধিকার সেটা নয়, একই সাথে আমাদের জনগণের যে নিরাপত্তার জায়গা সেটাও আমাদের চূড়ান্তভাবে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ নাজিফা জান্নাত, ধন্যবাদ কাঞ্চন ভাই, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের।
আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।